ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওর মাধ্যমে। আর এই ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি আমাদের যে WBSSC গ্রুপ সি এবং ডির যে প্রিপারেশন চলছিল, প্র্যাকটিস সেট হিসাবে আমরা প্র্যাকটিস করছিলাম অ্যারিথমেটিক এবং রিজনিংয়ের। তো আজকে তার এটা প্রায় 3 নম্বর প্র্যাকটিস সেট। এর আগে আমি 2টি প্র্যাকটিস সেট করে দেখিয়েছি, সেখানে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের সলিউশনটা দেখিয়েছি অ্যারিথমেটিকের। তো আজকে দেখো আমি এখানে আমাদের প্র্যাকটিস সেটের 3 নম্বর প্র্যাকটিস সেটে বা এই ভিডিওর মাধ্যমে আমরা মোট 10টা অঙ্ক এবং 10টা জিআইয়ের বা রিজনিংয়ের কোশ্চেন আমি সলিউশন তোমাদের সামনে প্রোভাইড করব। তো আশা করি এই ভিডিওটা দেখে তোমাদের কিছুটা উপকার হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। কোশ্চেন কী আছে দেখো, বলেছে 2.5, 1.2, 20 এবং 7.5 এর লসাগু নির্ণয় করতে বলেছে। ফাইন্ড দ্য এলসিএম অফ এত এত। এই যে 4টে সংখ্যা দেওয়া আছে, এই 4টে সংখ্যার আমাদের এলসিএম মানে লসাগু নির্ণয় করতে বলেছে। তো এটা লসাগু গসাগু থেকে নেওয়া হয়েছে, সেটা সিলেবাসে আছে আমাদের। তো দেখো এটা কিভাবে করতে পারি। দেখো সর্বপ্রথমে আমাদের কী আছে, আমরা কি জানি ভগ্নাংশের লসাগু বের করার যে সূত্র সেটার সাহায্যে আমরা নির্ণয় করবো। এখানে দেখো আমাদের কি আছে, দেখো 2.5 মানে কত, দেখো 2.5 মানে আমরা বলতে পারি এটাকে 25/10, মানে 25/10। আর 1.2 এটাকে বলতে পারি আমরা কত, 12/10 বা 12/10। আচ্ছা, 20টা একটা কোনো দশমিক সংখ্যা নয়, এটা রাখো। আর দেখো এটা 7.5, এটাকে কত করতে পারি, এটাকে করতে পারি 75/10। আর 20টাকে দেখো, 20টাকে আমরা কী করছি, যেহেতু নিচে দেখো সবগুলোই 10 আছে, তাহলে দশমিকে আছে, দশমিকে যদি 10 করতে হয় তাহলে এর নিচে যদি আমি 10 রাখি তাহলে নিশ্চয়ই উপরে হচ্ছে 20 হবে, এই 200 হবে। তাহলে দেখো আমরা কি জানি ভগ্নাংশের লসাগু মানে কি, ভগ্নাংশের উপরে যে হরগুলো আছে তাদের লসাগু বের করতে হবে, আর নিচেই যে লবগুলো আছে তাদের লসাগু বের করতে হবে, আর হর যেগুলো আছে তাদেরকে গসাগু বের করতে হবে। তাহলে লব কী কী আছে আমাদের এখানে, লব দেখো, লব আছে কত 25, এখানে আছে 12, এখানে আছে 200, এখানে আছে 75। তাহলে দেখো 25, 12, 200 আর 75, এদের যদি আমরা লসাগু বের করতে চাই, প্রথমে 2 দিয়ে করছি, 2 দিয়ে 25টা থেকে যাবে, এখানে 6 হবে, এখানে 100 হবে, এখানে 75 হবে। আবার কি করছি, 2 দিয়ে করছি, 25, 3, 50, আর কি হচ্ছে 75। এবার হচ্ছে এটাকে যদি 3 দিয়ে করো, 3 দিয়ে 25, 50 আর হচ্ছে 25। এখানে হচ্ছে 5 দিয়ে করো, 5, 10, 5। এটাকে 5 নিলে এখানে একটা 2 থেকে যাবে, তাহলে দেখো কত আসছে, 2 দুগুণে 4, 3 4 12, 5 12 60, 60 10, টোটাল হচ্ছে আমাদের লসাগু হচ্ছে 600। তাহলে আমাদের যে এই যে সংখ্যাগুলো আছে এদের লসাগু হচ্ছে, উপরেরটা লসাগু হবে, আর নিচে কী কী আছে, নিচে আছে 10, 10, 10, সবগুলোর ক্ষেত্রে 10 আছে, তাহলে আমাদের নিচের 10 10 এদের গসাগু হচ্ছে 10ই হবে। তাহলে এবার এটাকে কাটাকাটি করো, দেখো কত হচ্ছে আমাদের, তাহলে 60 হলো আমাদের লসাগু। তাহলে 2.5, 1.2 এবং 20 এবং 7.5 এদের লসাগু হচ্ছে 60। কোথায় আছে, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে ভগ্নাংশ এবং সংখ্যা, যদি ভগ্নাংশের লসাগু মানে কি, উপরের যে লব বাই হর আকারে যেগুলো থাকে অর্থাৎ লবগুলোর হচ্ছে লসাগু করতে হয়, আর যেটা বাকিটা থাকে নিচে হর সেটার হচ্ছে গসাগু করতে হয়। তাহলে এইভাবে। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে। দেখো বলছে একটি শ্রেণীতে 12 জন শিক্ষার্থী এবং শ্রেণী শিক্ষকের গড় ওজন 17 কেজি। যদি শ্রেণী শিক্ষকের বয়স বিবেচনা না করা হয় তাহলে গড় ওজন 2 কেজি কমে যায়। শ্রেণী শিক্ষকের ওজন নির্ণয় করতে বলেছে। The average student of a class is 17 kg. If the age of the class teacher is not taken into consideration, then the average decrease by 2 kg. Find out the average weight of that class teacher. আচ্ছা, এখানে কটা জিনিস আছে দেখো। এখানে বলছে যে টোটাল হচ্ছে 12 জন স্টুডেন্ট আছে এবং একজন হচ্ছে ক্লাস টিচার আছে, মোট হচ্ছে 13 জন। তাদের ওজন হচ্ছে, অ্যাভারেজ ওজন হচ্ছে 17 কেজি বলেছে। সবার প্রথমে আমাদের যে 12 জন স্টুডেন্ট আছে আমাদের, সেই 12 জন স্টুডেন্ট এদের আমি যে অ্যাভারেজ হয় সেই অ্যাভারেজটা আমি ধরে নিলাম এ, ঠিক আছে। তাহলে 12 জন স্টুডেন্ট টোটাল বয়স কত হবে, টোটাল বয়স হবে হচ্ছে 12 দিয়ে গুণ করবো তাকে, এইটা হবে হচ্ছে টোটাল বয়স। এবার বলছে এই যে 12 জন বয়স হলো টোটাল স্টুডেন্টের বয়স, এর সঙ্গে যদি আমি টিচারের বয়সটা ইনক্লুড করি তাহলে আমাদের অ্যাভারেজ বলছে যে 17 কেজি। তাহলে এই 12 জন এবং একজন টিচার মোট 13 জন, তাদের বয়সের ওজন গড় বলছে 17 কেজি। তাহলে মোট ওজন কত হবে, 17 ইন্টু 13, 17 ইন্টু 13, 17 ইন্টু 13 করলে কত হয়, 221 হয়। এইবার বলছে দেখো, বলছে যদি ক্লাস টিচারকে না নেওয়া হয় তাহলে অ্যাভারেজ ওজনটা বলছে 2 কেজি কমে যাবে। অর্থাৎ যদি ক্লাস টিচারকে না নিই তাহলে 12 জন স্টুডেন্টের মোট ওজন হচ্ছে এইটা, সেটা বলছে যে টোটাল হচ্ছে, তখন ওরা কতজন থাকছে,
12 জন থাকছে এবং 12 জন থাকলে পরে ওর অ্যাভারেজ ওজন হচ্ছে 17 থেকে 2 কমে যাচ্ছে, অর্থাৎ 15 হয়ে যাচ্ছে। তাহলে এর মানটা কত পাচ্ছি? 12 জন স্টুডেন্টের যে অ্যাভারেজ সেটা পাচ্ছি, দেখো দুপাশ থেকে 12 কেটে গেলে এর মান পেলাম কত? 15। তাহলে এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দিলে 12 × 15 অর্থাৎ 12 × 15 হচ্ছে 180 প্লাস টি সমান সমান হচ্ছে 221। তাহলে টির মান এখান থেকে কত পাবো? টিটা হচ্ছে টিচারের বয়স, অর্থাৎ 221 মাইনাস 180, এটা করলে পাবো হচ্ছে 41। তাহলে আমাদের এখান থেকে টিচার বা শিক্ষকের বয়স কত পেলাম? শিক্ষকের বয়স পেলাম 41। অপশন সিতে আছে 41। তাহলে অপশন সি হচ্ছে এই কোশ্চেন অ্যান্সার। এটা অ্যাভারেজ থেকে একটা কোশ্চেন আছে। তো এই ধরনের অঙ্ক কীভাবে করতে হয় তাহলে আশা করি বুঝতে পারলে। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, একটি গাড়ি 2 ঘন্টা 40 মিনিটে 200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, সেখানে একটি জিপ 2 ঘন্টায় একই দূরত্ব অতিক্রম করে, তাদের গতির অনুপাত কত? অর্থাৎ একটা কার আছে আর একটা জিপ আছে, দুটো গাড়ি আছে, দুটো গাড়ি একই দূরত্ব যাচ্ছে। তখন কোনো গাড়ি বা জিপ যদি একই দূরত্ব অতিক্রম করে তাহলে কি হয়? তাদের গতিবেগের অনুপাতটা হচ্ছে তাদের সময়ের অনুপাতের উল্টো হয়ে যায়। অর্থাৎ তাহলে এক্ষেত্রে গাড়ি নিয়েছে সময় কত? 2 ঘন্টা 40 মিনিট, আর জিপ নিয়েছে কত? 2 ঘন্টা। ঠিক আছে? জিপ নিয়েছে 2 ঘন্টা। তাহলে এক্ষেত্রে গাড়ির যে গতিবেগ আর জিপের যে গতিবেগ, অর্থাৎ তাদের সেটা অনুপাত হবে উল্টো। অর্থাৎ এক্ষেত্রে হবে 2 আওয়ার্স বা এটা হচ্ছে 2, আর এদিকে হচ্ছে 2 ঘন্টাটাকে 2 ঘন্টা আর 40 মিনিটকে যদি করা হয় 40/60, তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল হচ্ছে 2 দিয়ে এটা করলে 6 দুগুণে 12 আর 4 16/6, তাহলে কত হচ্ছে? 2 দিয়ে কাটলে 1 8, তাহলে 6:8 মানে হচ্ছে 3:4। 3:4 কোথায় আছে? অপশান এতে আছে। তাহলে সেটা অন্যভাবে বের করা যায়। অর্থাৎ এখান থেকে আমরা জানলাম যে যদি একই দূরত্ব অতিক্রম করে তাহলে আমাদের কি হচ্ছে? তাহলে গতিবেগের অনুপাতগুলো হচ্ছে সময়ের অনুপাতের উল্টো হয়ে যায়। পরের কোশ্চেন আসছে, কি বলছে? একজন শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে 30% নম্বর পেতে হবে। যদি সে 30 নম্বর পেয়ে 30 নম্বরে অকৃতকার্য হয়, তাহলে পরীক্ষার জন্য নির্ধারিত সর্বোচ্চ নাম্বার কত? অর্থাৎ আমাদের টোটাল যে কত নম্বরের পরীক্ষা হয়েছিল ফুল মার্কসটা, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে দেখো টোটাল আমাদের পাসিং মার্কসটা কত? 30 নাম্বার, 30%। মোট নাম্বারের 30% সেটা হচ্ছে পাসিং মার্কস। ঠিক আছে? এবার বলছে দেখো 30 নম্বর পেয়েছে, 30 নম্বর পেয়েও আরও 30 নম্বরের জন্য অকৃতকার্য হচ্ছে মানে ফেল করছে। তাহলে টোটাল কত নাম্বার পাসিং মার্কস? ঠিক আছে? তাহলে পাসিং মার্কস হচ্ছে 60। অর্থাৎ সেই পাসিং মার্কসটাই কত বলেছে? 30 নাম্বার। তো মোট মার্কসের 30 নাম্বার, তাহলে মোট মার্কসের 30 নাম্বার সেটা হচ্ছে 60 নাম্বার। তাহলে ফুল মার্কস মানে কত? সেটা হচ্ছে 100%। 100% কত হবে? 60 × 100/30, তাহলে সেটা করলে হচ্ছে কত? 2। টোটাল হচ্ছে 200 নাম্বার। ঠিক আছে? তাহলে মোট নাম্বার আমাদের কত বলেছে? ম্যাক্সিমাম মার্কস কত? 200। অপশন বিতে আছে, তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে? 1521 টাকার একটি অঙ্ক দুটি ভাগে এমনভাবে ধার দেওয়া হয় যে এক ভাগের 5 বছরের জন্য 10% হারে সুদ, অন্য ভাগে 10 বছরের জন্য 8% হারে সুদ সমান হয়। অঙ্ক দুটির ভাগ কত হবে? কি বললো? বললো দেখো 1521 এই একটা টাকা আছে, এই টাকাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। ঠিক আছে? ধরে নিচ্ছি একটা ভাগ x টাকা, তাহলে অন্য ভাগটা কত হবে? 1521 মাইনাস x এত টাকা। এইবার বলছে এই টাকাটা, ধরো এই টাকাটা বলছে 5 বছরের জন্য 10% হারে সুদ হবে। ঠিক আছে? টোটাল তাহলে কত হচ্ছে? 50% খাটছে। আর অন্যটা বলছে 10 বছরের জন্য 8% হারে, তাহলে এটা হচ্ছে 8 × 10 = 80, 80% হচ্ছে। তাহলে এই যে টোটাল টাকা, এই এত পরিমাণ সুদ আর এটার সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে শর্ত অনুসারে কী পাচ্ছি দেখো, x × 50% মানে 50/100 সমান সমান হচ্ছে 1521 মাইনাস x × 80 মানে 80/100। দুপাশ থেকে 100 কেটে দাও, 50 এটা কাটো, তাহলে 5x সমান সমান এটা মাইনাস 8x, অর্থাৎ আমাদের আসছে কত? 5x সমান সমান 1521 গুণ 8 মাইনাস 8x। তাহলে এই 8xটা এ পাশে আসলে টোটাল হবে হচ্ছে 13x ইকুয়ালস টু হচ্ছে 1521 × 8। এবার দেখো এটা 13 দিয়ে কাটলে পরে কত হয়? 13 দিয়ে কাটলে 13 × 13, 13 × 13, 7 13 91 117। তাহলে এটা আসছে 7 × 56 6 হাতে 5, তাহলে হচ্ছে আর 88 এর 5 এটা হচ্ছে 93, তাহলে 936 টাকা। অর্থাৎ একটা ভাগ হচ্ছে 936 টাকা। তাহলে বাকি ভাগটা কত হচ্ছে? এখানে 9 আর 6 15, 585 টাকা। অপশান ডিতে আছে দেখো 936, তাহলে অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? দুটো পাশের সুদ আমি তুলনা করলাম, তুলনা করে এখান থেকে পেলাম। কত সহজভাবে করা যায় ওটা। তাহলে চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলছে? শান্তনুর কাছে বলছে 50 পয়সা, 25 পয়সা এবং 10 পয়সার কয়েন রেশিও কী অনুপাতে আছে? বলছে যে 5:9:4 এই অনুপাতে আছে। আর মোট টাকার পরিমাণটা বলছে কত? 412 টাকা। তাহলে নাম্বার অফ কয়েন্স অর্থাৎ কয়েনের সংখ্যাগুলো কত আছে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো আমাদের কি হচ্ছে? 50 পয়সা আর কি হচ্ছে 25 পয়সা আর 10 পয়সা, এদের অনুপাতটা কত হচ্ছে?
5:9:4 এই অনুপাতে আছে। এখন তাহলে 50 তাহলে এদের ভ্যালু বা মূল্যের অনুপাত কত হবে? মূল্যের অনুপাত দেখো, একে 2 দিয়ে ভাগ করতে হবে, কারণ দুটো 50 পয়সা 1 টাকা হচ্ছে, আর 25 পয়সা, চারটে 25 পয়সা হচ্ছে 1 টাকা হচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ করতে হবে। আর 10 পয়সা মানে 10টা 10 পয়সা 1 টাকা হচ্ছে, তাহলে ওকে 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে টোটাল অ্যামাউন্টের টোটাল কত হচ্ছে? 5/2 প্লাস 9/4 প্লাস 4/100, 4/100 না, 4/10। তাহলে এটা করলে দাঁড়াবে এখানে 20 হচ্ছে, 20 করলে এখানে 4 দিয়ে 10, 5 10 50, প্লাস এটা করলে হচ্ছে 5, 5 9 45, প্লাস এটা করলে হচ্ছে 2, 4 2 8। টোটাল আমাদের মোট দাঁড়াচ্ছে হচ্ছে 3 হাতে 1, 103/20। তাহলে এই যে ভ্যালু হলো, এই প্রতিটা এত অনুপাত সমান সমান দাঁড়াচ্ছে হচ্ছে 412 টাকা। তাহলে আমাদের 1 ইউনিট বা 1 অনুপাত দাঁড়াচ্ছে কত? 412। এটাকে কাটলে পরে হচ্ছে 3 বার, 4 বার, 4 বার, তাহলে 4 কুড়ি 80। তাহলে এক 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 অনুপাত বা 1 ইউনিট ভ্যালু দাঁড়াচ্ছে হচ্ছে 80। ঠিক আছে? তাহলে টোটাল আমাদের এখানে 50 সংখ্যাগুলো কত হবে? তাহলে 5 8 40, 400, 4 9 36, 8 8 9 72, 720, আর 4 8 32, 320। তাহলে 400, 720 এবং 320 অপশন বিতে আছে। এটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা দেখে নেবে, ভালো করে প্র্যাকটিস করবে, আসতে পারে এই ধরনের অঙ্ক। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে। এটা একটা খুব সুন্দর সিম্পলিফিকেশন থেকে আছে। 2 - 1/3, 2 - 3/5 করে। এটার ক্ষেত্রে কি হয়, সবসময় দেখবে যে এইখানে প্রথমে যেটা থাকে আমাদের 3 আছে, লাস্টে 3 মানে নিচে একটা 3 থাকবে। কোথায় 3 আছে দেখো, এইখানে একটা অপশন থাকে, এটা দেখেই বোঝা যায় যে এটাই হবে অ্যান্সার। তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখো 2 - 1/3 এটা, 2 - 3/5 এটা, এরকম করতে করতে যাচ্ছে 2 - 997/999 এটা। তাহলে এটা করলে দেখো 3 2 6 আর 1 7, 6 বিয়োগ 1 মানে হচ্ছে 5/3, আর এটা করলে আসবে হচ্ছে 7/5। এরকম করতে করতে এটা করলে আসবে দেখো 99, 2 ইন্টু 999, তাহলে 2 ইন্টু 997 প্লাস 2 করা যায়, আর এটা হচ্ছে -997/999। সবগুলো উপর নিচে এরকম করে কাটতে কাটতে এরকম ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এ পাশে লাস্টে 3 পড়ে থাকবে, আর এটা হচ্ছে 2 ইন্টু 997 মাইনাস 97, অর্থাৎ 997 প্লাস এখানে 4। তাহলে টোটাল আসছে হচ্ছে 1001/3 এইটা। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে যে 2 trains of length 50 মিটার and 65 মিটার আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন at 18 মিটার পার সেকেন্ড এবং 17 মিটার পার সেকেন্ড রেসপেক্টিভলি। হোয়াট ইজ দ্য টাইম টেকেন দ্য ফার্স্টার ট্রেন টু ক্রস দ্য স্লোয়ার ট্রেন? দুটো একই দিকে যাচ্ছে এরকম করে, একটা একটা ফার্স্ট ট্রেন, একটা তার থেকে একটু গুটি, একটা বলছে 18 মিটার পার সেকেন্ড আর একটা বলছে 17 মিটার পার সেকেন্ড। তাহলে যখন একই দিকে যায় তখন আমাদের কি হচ্ছে, তখন গতিবেগগুলো কি হয়? গতিবেগগুলো বিয়োগ হয়, অর্থাৎ এদের রিলেটিভ স্পিডটা কী হবে? 18 মাইনাস 17, তাহলে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে 1 মিটার করে অতিক্রম করবে রিলেটিভ স্পিড। আর যখন এরা বিপরীত দিকে যায় তখন রিলেটিভ স্পিডগুলো কী হয়? যোগ হয়ে যায়। এক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে, মুভিং ইন দ্য সেম ডিরেকশন, একই দিকে যাচ্ছে, এই যে একই দিকে এগিয়ে চলছে, একই দিকে হলে পরে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ 1 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে রিলেটিভ স্পিড। আর এদের দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? 50 আর 65, দৈর্ঘ্যটা কী হবে? যোগ হয়ে যাবে। 50, 65 প্লাস 50 মানে হচ্ছে 115 মিটার। অর্থাৎ এদের যে দৈর্ঘ্যটা হচ্ছে সেটা দাঁড়াচ্ছে হচ্ছে 115 মিটার, আর এখানে বলছে 1 মিটার পার সেকেন্ড, ট্রেনটার রিলেটিভ স্পিড, অর্থাৎ 1 মিটার অতিক্রম করতে 1 সেকেন্ড সময় লাগবে। তাহলে টোটাল দৈর্ঘ্যটা কত হচ্ছে আমাদের? 115 মিটার। তাহলে একটা অপরটা ট্রেনটাকে অতিক্রম করা মানে কি? ওই ট্রেনটার যে মোট দৈর্ঘ্য হবে দুজনের, সেই দুটো দৈর্ঘ্যর যোগফল সমান সমান অত দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে? অত দূরত্ব মানে কত? 115 মিটার এখানে। তাহলে 115 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? নিশ্চয়ই 115 সেকেন্ড সময় লাগবে। তাহলে অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। খুব সোজা। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। বলছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যদি 4 এবং 496 হয়, যদি একটি সংখ্যা 124 হয়, তাহলে অন্য সংখ্যাটি কত? আমরা কি জানি? আমরা জানি যে এরকম আমাদের এরকম একটা সূত্র ছিল যে সংখ্যা দুটোর লসাগু গুণ গসাগু মানে সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানে দেখো 496 লসাগু গুণ গসাগু সমান সমান 124 গুণ আরেকটা সংখ্যা এক্স ধরে নিলাম। তাহলে এক্সটা বের করতে হলে নিশ্চয়ই 124টা এপাশে ভাগ হয়ে যাবে। তাহলে দেখো এটা যদি 4 দিয়ে কাটি, 4 দিয়ে 31, আর 31 যেটা কাটলে পরে ওটা হচ্ছে 31 × 31, এখানে হচ্ছে 16। তাহলে অন্য সংখ্যাটা কত হচ্ছে? অন্য সংখ্যাটা হচ্ছে আমাদের 16। অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলছে। পরের কোশ্চেনটা কি আছে দেখো, ম্যাথের আজকে লাস্ট কোশ্চেন এটা। এই
নির্দিষ্ট কোনো সুদের হারে কোনো মূলধন 6 বছরে দ্বিগুণ হচ্ছে, একই সুদের হারে ওই মূলধন কত বছরে 10 গুণ হবে বলেছে। তাহলে দেখো একটা মূলধন 6 বছরে কত হচ্ছে, ডবল হচ্ছে, মানে কি সুদের সমানই মূলধন হয়ে যাচ্ছে, অর্থাৎ সুদের পরিমাণ 1 হচ্ছে কত 6 বছরে, আর এটা বলছে যখন মূলধন 10 গুণ হবে, 10 গুণ হওয়া মানে কি সুদের পরিমাণ হচ্ছে 9 গুণ হয়ে যাচ্ছে, তাহলে 9 গুণ কত হবে, 6 9 54 বছরে। তাহলে এটার অপশান হচ্ছে ডিতে আছে, অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। যদি এইভাবে না বুঝতে পারো তাহলে কীভাবে করবে দেখো, ধরে নাও এখানে হচ্ছে আসলটা হচ্ছে পি, আর তাহলে সুদটাও পি হয়ে যাবে কারণ ডবল হয়ে যাচ্ছে যেহেতু, আর টাইমটা কত লাগছে, টিটা কত ছিল 6, এবার তাহলে আই ইকুয়ালস টু পিটি আর বাই 100 এই সূত্রে বসাও, এই সূত্রে বসালে দেখো পি সমান সমান পি ইন্টু 6 ইন্টু আর বাই 100, তাহলে এখান থেকে আর সমান সমান কত পাবে, আর সমান পাবে হচ্ছে 100/6। এবার তুমি যখন মূলধন 10 বছরে টাইমটা বের করতে বলেছে, তাহলে 9 মূলধন যখন 10 গুণ হবে তাহলে 9 গুণ হচ্ছে, আসলটা হবে 9 আর সুদটা হবে পি, টিটা আমাদের বের করতে হবে, আরটা বলেছে 100/6 গুণ, না নিচে হচ্ছে 100 ছিল, তাহলে এটা গুণ করো, পি কাটো, তাহলে দেখো টি সমান সমান কত হচ্ছে, 9 গুণ 6 6 9 54, তাহলে অপশান কোথায় আছে, অপশান ডি। তাহলে 54 বছরে এটা বলছে 10 গুণ হয়ে যাবে। তো এই ছিল আমাদের 10টা ম্যাথের কোশ্চেন। এবার আমরা 10টা রিজনিংয়ের কোশ্চেন নিয়েছি, সেটা সলভ করে দেখো। কোশ্চেন আজকে প্রথম কোশ্চেনটা দেখো কী আছে, বলছে যে ফাইন্ড দ্য মিসিং টার্ম অফ দ্য সিরিজ। আমাদের একটা সিরিজ দেওয়া আছে এখানে, এরকমভাবে একটা সিরিজ দেওয়া আছে। সিরিজটা কী আছে দেখো, 2 আছে, 5 আছে, 9 আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, 20 আছে, 27 আছে। তাহলে 2টা যেরকম আছে সেরকমই রেখে দিলাম। এবার দেখো 5টাকে কী লিখছি, আমাদের যে প্রথম টার্ম তার সঙ্গে 3 যোগ করলে 5 হচ্ছে, এটা দেখো। এবার দেখো তারপরে কি হচ্ছে, আমাদের যে দ্বিতীয় টার্ম যেটা আছে 5, ঠিক আছে, এই টার্মটা এখানে আসছে আর 5টা এখানে আসছে, প্লাস 4 করছি। তারপরে এখানে কত হবে, এইখানে তাহলে এইখানে যেটা আছে 9 প্লাস এখানে দেখো 3-এর পরে 4 হচ্ছে, 4-এর পরে কত হবে 5 হবে, তাহলে 9 আর 5-এ 14 হওয়ার কথা এখানে। দেখি এইভাবে একইটা আসে নাকি পরেরটা। তাহলে এখানে যে 14 ছিল দেখো, 14 প্লাস 5-এর পরে নিশ্চয়ই এখানে 6 আসবে, 14 আর 6 20, তাহলে এটা মিলে যাচ্ছে 20। একই রকমভাবে পরেরটা কত হবে, 20 প্লাস এখানে এটার পরে 7 আসবে, তাহলে 27, এটা মিলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটায় যেটা আছে সেটা হচ্ছে আমাদের 14 হবে, 14 অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। তো চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলছে, বলছে চুজ আউট দ্য অড ওয়ান, কোনটি বাকিগুলির থেকে আলাদা, অর্থাৎ এখানে কী কী আছে, আপ আছে, বিলো আছে, ডাউন আছে, স্মল আছে। তাহলে এখানে যদি লক্ষ্য করো, দেখো আপ, বিলো, ডাউন, এই যে তিনটে শব্দ, এই তিনটে শব্দ এগুলো হচ্ছে পজিশন বোঝাচ্ছে, অর্থাৎ এরা হচ্ছে কি, এরা হচ্ছে প্রিপোজিশন, ঠিক আছে। আর স্মল ছোট এই জিনিসটা বোঝাচ্ছে, এটা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে স্মল এই জিনিসটা আলাদা, অপশান ডিটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার হবে। চলে আসছি পরের কোশ্চেন, রিজনিংগুলো একটু চেষ্টা করবে, খুব সোজা থাকে, চেষ্টা করলেই পারবে। চলে আসছি পরের কোশ্চেন, দেখো কী বলছে, 6 পিপুল ABCDEF আর সিটিং ইন দ্য গ্রাউন্ড অফ এ হেক্সাগোনাল শেপ, অল দ্য সাইডস অফ হেক্সাগোনাল সো ফর্মড আর অফ সেম লেন্থ, A is not adjacent to B or C, D is not adjacent to C or E, B and E are adjacent, F is the middle of D and C who is placed opposite to E। তাহলে বলছে দেখো এই জিনিসটা কী বলছে, বলছে আমাদের এরকম করে একটা হেক্সাগোনাল অর্থাৎ ষড়ভুজাকৃতি একটা টেবিল আছে বা গ্রাউন্ড আছে। তাহলে এইখানে 6 জন ব্যক্তি আছে, এইখানে 6 জন ব্যক্তি টোটাল হচ্ছে, এই শীর্ষবিন্দুর কোনায় কোনায় 6 জন ব্যক্তি আছে টোটাল। আমি সমানভাবে আঁকতে পারলাম না, যাই হোক তোমরা দেখো, বোঝার চেষ্টা করো। এবার বলছে গঠিত সর্বশ্রী প্রতিটি দৈর্ঘ্য এ বি বা সির পাশে নেই। আমি ধরে নিলাম এ এই জায়গাটায় আছে, তাহলে এর এইখানে বি আর এইখানে অথবা বি আর সি কোনোটাই নেই। এবার বলছে ডি, সি বা ইর পাশে নেই, ঠিক আছে। তাহলে সি কি হচ্ছে, এই জায়গাটায় থাকতে পারে অথবা এই জায়গায় থাকতে পারে, এই জায়গায় থাকতে পারে। এবার দেখো আরেকটু কনক্লুশন পড়ি, বি এবং পাশে নেই, বি এবং সি পাশাপাশি বসে আছে, আচ্ছা বি আর সি পাশাপাশি বসে আছে, তা আমি ধরে নিলাম এই জায়গাটায় বি আছে, এই জায়গাটায় সি আছে, অথবা এই জায়গাটায় সি আছে, এই জায়গাটায় বি আছে। এবার দেখো এফ ডি এবং সি এর ঠিক মাঝখানে, এফ আছে বি এবং এফ হচ্ছে বি এবং ডি এবং সি এর ঠিক মাঝখানে, তাহলে এইখানে জায়গাটায় সি ধরো, ঠিক আছে। এই জায়গাটায় সি ধরলে পরে এই জায়গাটায় বি আসবে, এবার হচ্ছে সি আর এই জায়গাটায় হচ্ছে ডি আছে, এর মাঝে হচ্ছে এফ বসে আছে, ঠিক আছে। এবার হচ্ছে ই এর বিপরীতে, তাহলে দেখো এইখানে এ পেলাম, এইখানে বি পেলাম, এই জায়গাটায় এইখানে সি পেয়েছি, এই জায়গাটায় এফ ডি আর এই জায়গাটায় তাহলে ই বসে আছে। তাহলে বলছে ই এর বিপরীতে কী বসে আছে, ই এর বিপরীতে দেখো এফ বসে আছে। অপশন বোঝা গেলো কীভাবে বলছি, অপশন কোথায় আছে, অপশন ডিতে দেখো, অপশন ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে। সবার প্রথমে আমাদের যে প্রশ্ন বলা আছে এ বি, এটা পাজেলের কোশ্চেন, পাজেল তোমাদের থাকবে, গ্রুপ সিতে আছে পাজেল। তো দেখো
পাজলটি করার কথা হচ্ছে এরকমভাবে পড়বে, পড়ার পরে একটা করে এরকমভাবে বসাতে যাবে মানগুলো ঠিক সিকোয়েন্স অনুযায়ী। তারপরে সেখান থেকে আমরা অ্যান্সার করতে পারবো। উম, তো এটা বুঝতে পারলে চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে যে চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ অ্যাজ দ্য অ্যান্সার এ রেস অলওয়েজ হ্যাজ। অর্থাৎ বলছে যে একটা দৌড় প্রতিযোগিতায় সর্বদা কী থাকবে, রেফারি থাকবে, স্পেকটেটার্স মানে দর্শক থাকবে, রাইভালস মানে প্রতিযোগী থাকবে, না প্রাইজ কোনো পুরস্কার থাকবে। দেখো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে প্রাইজ থাকতে পারে নাও থাকতে পারে, রেফারিও থাকতে পারে নাও থাকতে পারে, অন্য কেউ করতে মানে থাকতে পারে নাও থাকে, স্পেকটেটার দর্শক থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু রাইভালস অর্থাৎ একজন প্রতিযোগী, অর্থাৎ দৌড় প্রতিযোগিতা যেহেতু সেখানে অনেক কজন পার্টিসিপেন্ট হচ্ছে, অর্থাৎ কেউ জিতবে কেউ হারবে, তাহলে অবশ্যই কী থাকবে আমাদের রাইভালার, অর্থাৎ একজন যে প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বী যে কম্পিটিটর যারা, তারা কিন্তু থাকবে। তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। গোট ইস টু কী হবে, তাহলে এখানে দেখো ডগ, কুকুরের ডাক যেটা সেটাকে বলা হচ্ছে বার্ক, তাহলে গোট মানে ছাগলের ডাকে কী বলা আছে এখান থেকে, এগুলো একটু স্ট্যাটিকের মতো, একটু পড়তে হবে বা জানতে হবে না, এটা হচ্ছে ব্লিট বলা হয়, ব্লিট। চলে আসছি পরের কোশ্চেন। দেখো কী বলছে, এ জেড জিটি এম এন এরকম করে দেওয়া আছে, তাহলে প্রশ্নবোধক স্থানে কী হবে, এটা যদি লক্ষ্য করো দেখো এ জেড কী হচ্ছে, জেডের ভ্যালু কত 26, এর ভ্যালু 1, আর টির ভ্যালু কত 20, জির ভ্যালু 7, এম এন এর ভ্যালু কত 13, এর ভ্যালু 14, প্রশ্নবোধক দেওয়া আছে, আর বির ভ্যালু 2, এর ভ্যালু কত হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 25। তাহলে দেখো এই 26 আর 1 যোগ করলে 27 হচ্ছে, 20 আর 7 27 হচ্ছে, 13 আর 14 27 হচ্ছে, 25 আর 2 27 হচ্ছে। তাহলে এখান থেকে কোন জিনিস দুটো মিলে 27 হচ্ছে, যে এর দেখো যে এর হচ্ছে 10, এইচ এর হচ্ছে 8, 18 হচ্ছে না, এস এর হচ্ছে কত, এইচ এর হচ্ছে 8, এস এর হচ্ছে 19, ঠিক আছে, তাহলে এইটা হতে পারে বি, ঠিক আছে। এস এর হচ্ছে 19 আর কে 11, এটা হচ্ছে না, এস 20 আর 19 এটা হচ্ছে না। তাহলে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে বিপরীত শব্দ, অর্থাৎ এ বি সি ডি করে যদি আমরা সাজাতে থাকি এরকম জেড, আর এই দিক থেকে যদি সাজিয়ে আসি এ বি সি ডি, তাহলে জেডের উল্টো এ হয়, জির উল্টো টি থাকে, ঠিক আছে, জি টি এম এন এগুলো সব বিপরীত পাশা মানে উল্টো অক্ষর, বিপরীত শব্দ। তাহলে অপশান বি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, বলছে এ স্টার বি মিনস এ অ্যান্ড বি আর দ্য সেম এজ, এটাও পাজলের অঙ্ক, রিজনিং। এ মাইনাস বি মিনস বি ইজ ইয়াঙ্গার দ্যান এ প্লাস বি মিনস এ ইজ, এটা এ হবে, এ ইজ ইয়াঙ্গার দ্যান বি। তাহলে বলছে সচিন এই জিনিসটা মানে কত, তাহলে দেখো সচিন স্টার মেডেন, স্টার মানে কি বলছে সেম এজ, তাহলে সচিন ইস্টু হচ্ছে মদন, দুজনের সেম এজ, আর মাইনাস রিনা, তাহলে মাইনাস মানে কি, বি ইজ ইয়াঙ্গার, অর্থাৎ রিনাটা হচ্ছে ইয়াঙ্গার, রিনাটা হচ্ছে ছোটো কাদের থেকে, সচিন আর মদনের থেকে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন টানতে পারি, দেখো মদন ইজ দ্য ওল্ডেস্ট সেটা বলতে পারি না, কারণ মদনের সঙ্গে সচিন সেম এজ, তাহলে বি হবে না। রিনা ইজ দ্য ওল্ডেস্ট, রিনা ওল্ডেস্ট সব থেকে বয়স্ক, এটা হবে না। অপশান এতে দেখো রিনা ইজ দ্য ইয়াংগেস্ট, অর্থাৎ রিনা সব থেকে ছোটো, এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এখানে এরকম একটা অপশান দেওয়া আছে, এখানে একটা বক্স থাকবে, বলছে এই 5 নম্বর কোনটা কন্টিনিউ করবে সিরিজটা, এটার পরে এইটা আসছে, এটার পরে এইটা আসছে, এটার পরে এইটা আসছে, তারপরে কোনটা হবে। দেখো প্রথম অপশানে এটা থাকবে, দেখো একটা বাড়লো এদিকে একটা বাড়লো, তারপরে কি হচ্ছে একটা দুটো বাড়ার পরে এটা যেই বাড়লো তারপরে আবার এই পাশে বেড়েছে, ঠিক আছে, এই যে এই পাশে বেড়েছে, তারপরে কি হচ্ছে আবার এই পাশে বাড়ছে। তাহলে কী হবে, যখন এরকমভাবে দুটো বাড়লো তাহলে কন্টিনিউ আবার এই পাশে বাড়বে, আবার এই পাশে বাড়বে, এইভাবে যেতে থাকবে। তাহলে এই জিনিসটা হবে প্রথম, ঠিক আছে, এই জিনিসটা, তাহলে এইটা কোথায় আছে, এটা কোথায় আছে, দেখো অপশান সি যেটা আছে এটা, তাহলে অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কী বলছে, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ইন এ মিনিংফুল সিকোয়েন্স, বলছে ফ্রেজ আছে, লেটার আছে, ওয়ার্ড আছে, সেন্টেন্স আছে, শব্দগুচ্ছ, অক্ষর, শব্দ, বাক্য, ঠিক আছে। তাহলে কীভাবে সাজানো যাবে, সবার প্রথমে কী আসবে, সবার প্রথমে লেটার আসে, তাহলে 2 আসবে সবার প্রথমে, 2 কোথায় আছে, অপশান এ আর বি কেটে দাও 2, তারপরে কী আছে 2 লেটার, কতগুলো লেটার মিলিয়ে কী হবে, ওয়ার্ড হবে, অর্থাৎ শব্দ হবে, তাহলে 2 পরে 3 আসবে, 3 পরে কী হবে, তারপরে কী হবে, 2 পরে 3 আসলো, তারপরে কী হবে, তারপরে হচ্ছে শব্দগুচ্ছ হবে, কতগুলো শব্দগুচ্ছ, ফ্রেজ তৈরি হবে, ঠিক আছে, তারপরে কী হবে আমাদের বাক্য তৈরি হবে, সবার লাস্টে যাওয়ার, অর্থাৎ অপশান সি যেটা আছে, অপশান সি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো এই ছিল আমাদের টোটাল 10টা কোশ্চেন ম্যাথ এবং রিজনিংয়ের। প্রতিদিন এরপরে নেক্সট দিন আমি আরেকটা প্র্যাকটিস নিয়ে আসবো, এভাবে চলতে থাকবে আমাদের সিরিজটা কন্টিনিউ। তো আশা করি ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে, কাজে লাগবে তোমাদের। তো ভিডিওটা যদি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।